রায়ার চোখ ছলছল করছে। চোখের পলক ফেলতেই দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রায়া নাক টেনে গাল মুছে বলল, বিয়ে আমি ভাঙতে পারিনি শাওন। তুমি একা এসেছো এখানে? রায়, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। অন্য কেউ তোমার সাথে থাকছে ভাবলে কান্না পাই। সে তোমাকে সইনি তো বলো, তুমি আমারই আছো তো বলো না। রায়া ফুপিয়ে কান্না করে দেয়। কান্না জড়ানো গলায় বলে, ছুঁয়েছে শাওন, ইহান আমাকে খুব বাজেভাবে ছুঁয়েছে। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে শাওন। রায়া কান্না করেই যাচ্ছে। শাওন কিছু একটা ভেবে চকিতে বলে ওঠে, রায়, তুমি আমার, সেই তুমি যেরকমই হও। ইয়ান তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করেছে। আমি তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আর থাকতে হবে না তোমার ওখানে। তুমি আমার সাথে আমার মানুষই থাকবে। প্রিয় মানুষের মুখে এমন কথা শুনে আশার আলো দেখতে পায় রায়া। নিজের মনকে জিজ্ঞেস করে, পালিয়ে যাব শাওনের সাথে? বাবার যে সম্মানহানি হবে। পরের মনকে বোঝায়, তারা কেউ তো তার কথা শোনেনি, তাহলে সে কেন এত মানুষের কথা শুনবে। রাজি হয়ে যায় রায়া। প্রিয় মানুষের সাথে পালিয়ে যেতে সে প্রস্তুত। ঠিক করে এখনই পালাবে তারা, কারো কথা আর ভাববে না। রায়া রাজি হয়, শাওনও বেশ খুশি হয়। রায়ার দুবাহু ধরে বলে, তুমি এখানে দাঁড়াও, আমার বন্ধুকে ব্যবস্থা করতে বলি। কিসের ব্যবস্থা করতে বলবে? রায়ের কথা না শুনেই শাওন একটু দূরে এসে কাউকে কল দেয়। দূরে জ্বলতে থাকা লাইটের আলোয় শাওনের মুখে শয়তানি হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। ওপাশ থেকে কল রিসিভ করতেই শাওন বলে ওঠে, মামা, কাম তো হয়ে গেছে। আব্বার শত্রুর মেয়ে, বর্তমানে ইয়ান শেখের স্ত্রী, নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। সেদিন সম্মান ডুবাইতে পারেনি তো কি হয়েছে, আজ সব হবে। রাহাত আর নায়ককে ডাক দে, 4 জন মিলে আজ মাস্তি করব। রুমটা ঠিক কর, আইতেছি। কল রেখে রায়ার কাছে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ফিরতে রায়াকে দেখে চমকে যায় শাওন। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তার। রায়ার মুখে একসাথে ভয়, নিন্দা, তীব্র ঘৃণা পরিলক্ষিত। শাওন শুকনো ঠোক গিলে বলল, রাহাত, তুমি এখানে? রায়া নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগে একটা সশব্দে চড় লাগিয়ে দেয় শাওনকে। শাওন গালে হাত দিয়ে দাঁতে দাঁত ঠোকতে থাকে। হাত ধরে টেনে ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে চর মারলি। ওই শাওনকে চর মারলি, জীবনের ভয় নেই তোর? রায়া টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভালোবাসার নামে এই নোংরা খেলা খেলতে বুক কাঁপলো না তোর? তুই আমাকে রেপ করার চিন্তা করছিস? রাজনৈতিক শত্রুতার জন্য তুই আমার ইমোশন নিয়ে খেললি, আর তোর জন্য আমি কিনা রুমে বসে দম বন্ধ করা কান্না কাঁদছিলাম। শাওনের সাথে সাথে পকেট থেকে রুমাল বের করে কোনোভাবে রায়ার মুখটা বেঁধে নেয়। এক হাত দিয়ে শক্ত করে রায়ার 2 হাত মুঠোবন্দি করে ধরে কোনো একজনকে কল দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, চোখ দিয়ে তার অনবরত বাড়ি ছড়ছে। ভালোবাসার মানুষকে এমন কুৎসিত বিকৃত রূপ দেখতে হবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ পায়ের হাঁটুর নিচে কেউ পিছন থেকে লাথি দিতেই আঘাত লেগে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শাওন। পিছনে ফিরে তাকায় সে। রায়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের বাড়িধারা থামেনি এখনো। রায়ার মুখের বাঁধন নিজেই খুলে নেয়। দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে ওঠে, ইহান। ইহানের পিছুয়ে কয়েকজন দাঁড়িয়ে আছে, হাতে তাদের লাঠি সোটা। 7-8 জনের মধ্যে কারো হাত শূন্য নেই, সবার মুখে রাগের ছটা। ইহান রায়কে বুকের বাম পাশে বাম হাত দিয়ে জড়িয়ে নিয়ে শাওনের দিকে এগিয়ে যায়। শাওন উঠবে এমন সময় আরেকটা জোরে লাথি দিয়ে ফেলে দেয়। হাতের ওপর পা দিয়ে ডলতে থাকে আর বলতে থাকে, বউ হয় ও আমার, ওর শরীরে হাত দেওয়ার তুই কে? ও আমার বউ, মারলেও আমি মারবো আর আদর করলেও আমি করব। আমি ছাড়া অন্য কেউ ওর গায়ে ফুলের টোকা দিলেও হাত ভেঙে ফেলবো। ওর উপর সব অধিকার শুধু আমার। কানে ভালো করে ঢুকিয়ে নে কথাটা, ও আমার বউ হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বেধম মারধর করতে থাকে।
পিছনে থাকা ছেলেগুলো শাওনকে মারতে এগিয়ে আসতে চাইলে ইহান তাদের থামিয়ে দিয়ে বলে, ওকে তো আমিই দেখে নিচ্ছি। আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, ওর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শালা কুত্তার বাচ্চা, আমার বউকে ও স্পর্শ করেছে। কিছুক্ষণের মধ্যে শাহনির 3 জন বন্ধু গাড়ি নিয়ে নির্দিষ্ট জায়গায় এসে মারপিট দেখে প্রথমে চলে যেতে চায়, তারপর সিদ্ধান্ত নেয় এবারের মতো ইহান শেখের কাছে ক্ষমা চেয়ে শাওনকে ফিরিয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। 3 জন গাড়ি থেকে নেমে এসে এগিয়ে যায়, ইহানকে ধরে থামায়। সবাই শাওনের হয়ে ক্ষমা চায়। 2 জন মিলে শাওনকে মাটি থেকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। একজন বারবার শাওনের হয়ে ক্ষমা চেয়ে যাচ্ছে। ইহান বলে ওঠে, তোদেরও খুব ভালো করে চেনা আছে। কুত্তার সাথে থেকে থেকে তার মতোই ঘেউ ঘেউ করে যাচ্ছিস। আমার বউয়ের দিকে যদি আর একবার কাউকে নজর তুলে তাকাতে দেখি, চোখ একদম তুলে নেব, মাথায় রাখিস। আমার জিনিস মানে সেটা শুধু আমারই। এখানে আমি অন্য কাউকে একচুল পরিমাণও বরদাস্ত করব না। ফার্দার যদি আমার এলাকার ত্রিসীমানায় তোদের কাউকে দেখেছি, সেদিনই তোদের শেষ দিন হবে, মনে রাখিস। ইহান একজনকে ডেকে পুলিশকে কল করতে বলে রায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রায়া আর ইহানের বাড়ি ফিরতে ফিরতে 10টা পার হয়ে যায়। গাড়িতে দুজন দুজনের সাথে একটা কথাও বলেনি। সারা রাস্তায় রায়া চোখের পানি ফেলেছে। পৃথিবীর কোনো মানুষই নিজেকে নিজের পছন্দ বা সিদ্ধান্তকে ভুল হিসেবে কিছুতেই মেনে নিতে পারে না। সারা পৃথিবীর মানুষ যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তখন খুব দেরি হয়ে যায়। নিজেকে শুধরে নিতে নিতে কিছু সম্পর্ক সক্রিয়তা হারায়। বাড়ির সামনে এসে গাড়ি থামতে রায়া গাড়ি থেকে নেমে পাশেই দাঁড়ায়। ইহান গাড়ি রাখার জায়গায় গাড়ি ঠিক করে রেখে এসে দেখে রায়া সেখানেই দাঁড়িয়েছিল। ইহান গেটের ভেতরে ঢুকবে, এমন সময় রায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি আগে ঈশাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওকে বলেছে আমি তোকে নিয়ে দেরিতে ফিরব। ওভাবেই বাড়িতে বলেছে। এবার তুই স্বাভাবিক হয়ে বাড়িতে ঢুকলে আর কোনো সমস্যা হবে না। দুজন একসাথে বাড়িতে প্রবেশ করে। ইহান নিজের জন্য বরাদ্দকৃত রুমটায় দরজা হাট করে খুলে আবার দরজা আটকে দেয়। রায়া সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কোনো সারা শব্দ না পেয়ে নিজেও নিজের রুমের দিকে অগ্রসর হয়। রাতে আর কারোর সাথে দেখা হয় না তার। রায়ার ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়। সারা রাত ঘুমোতে পারেনি সে। সমস্ত দুনিয়ার দুঃখ কষ্ট যেন বুকে চেপে বসেছিল তার। বিছানাতে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে সারা রাত। কখনো বা রুমে পায়চারি করেছে, বা বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে দুঃখ বিলাস করেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমে ফিরে আসবে, এমন সময় ইরিনা বেগম রায়াকে নিজের রুমে ডাকলো। রায়া ইরিনা বেগমের পিছে পিছে রুমে প্রবেশ করে। দুজনে গিয়ে সোফায় বসে। ইরিনা বেগম ঠান্ডা মেজাজে বলতে শুরু করে, আমার ছেলে আমার সাথে সবকিছু শেয়ার করে। যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়েছিল, তাই সব মিলিয়ে আমি আমার ছেলের চেয়ে 16 বছরের বড়। বয়সে বেশি পার্থক্য না থাকায় আমি আমার ছেলের সাথে খুব ভালোভাবে মিশতে পেরেছি। এই তো তোর বড় বাবা মারা যাওয়ার পর কিন্তু আমি একাই ছেলে মেয়ে মানুষ করেছি। আল্লাহ যদি আমাদের উপর রহমত না রাখতেন, এটা সম্ভব হতো না। ইহান যে তোকে পছন্দ করে এটা আমি অনেক আগে থেকে জানি। ইহান বাহিরে পড়তে যাওয়ার সময় নিজে তোর বাবার কাছে তোকে চেয়ে গিয়েছিল। শোন মা, সংসার জীবনে ভালো থাকার জন্য ভালোবেসে বিয়ে করাটা জরুরি না। বিয়ের পর পুরুষ ও নারী একে অপরের ভালোবাসা জরুরি। নারীর মায়া বেশি। একসাথে থাকতে থাকতে পুরুষের মায়াই খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। আমার ছেলেকে ভালো না বেশে থাকা যায় না। আমার ছেলে তোকে প্রচন্ড ভালোবাসে। যে ছেলে বাড়ির 3 বেলা এই টেবিলে বসে সবার সাথে বসে নাস্তা করে, সেই ছেলে আজ কয়দিন হয়ে গেল বাড়িতে থাকছে না। তোদের মাঝে কি হয়েছে জানি না, শুধু বলবো যা হয়েছে ভুলে যা আর সবকিছু ঠিক করে নে। পাশাপাশি বাড়ি হওয়ায় তোর ব্যাপারে যে কিছুই জানি না তেমন না। ওসব নিয়ে শাশুড়ি হয়ে কথা বলতে চায় না। আর ওই ছেলে, ইরিনা বেগমকে থামিয়ে দিয়ে রায়া বলে ওঠে, বড় মা প্লিজ, আমি বাইরের কোনো ছেলের কথা আর শুনতে চাই না। রায়ার
এই ছোট্ট কথায় ইরিনা বেগমের মুখে হাসি রেখা দেখা দেয়। তিনি রায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দোয়া করি সুখী হও। রায়া মাথা নিচু করে নিম্ন স্বরে বলে, বড় মা, তোমার ছেলেকে তো দেখছি না, উনি কোথায়? বাড়িতে নেই। তোর ওপর অভিমান হয়েছে তার। তার নাকি একটু একাকিত্ব প্রয়োজন, তাই সে নিজেই 7 দিনের প্যাকেজে সাজেক রওনা দিয়েছে। রায়া যেন আকাশ থেকে পড়ে। বিয়ের পর ছেলে মানুষ হানিমুনে এখানে ওখানে যায়, আর ইহান কিনা একা সময় কাটাতে অত দূর গিয়েছে। রায়কে চুপ থাকতে দেখে ইরিনা বেগম বলে ওঠে, আমাকে বলে গেছে তোকে দেখে রাখতে, তুই যেন বাহিরে বের না হোস। আমার এমনিতেও বাইরে কোনো দরকার নেই। আমার বাবা মাও তো আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার কেউ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। পাগলি মেয়ে একটা, তোর সব আছে, সবাই আছে। সবচেয়ে বড় কথা, আমার ছেলের তো তোর একটা স্বামী আছে। দুজনের মাঝে আরো বেশ কিছুক্ষণ কথা চলল। ইরিনা বেগমের প্রতি কথায় যেন মনে দাগ কাটতে থাকে রায়ার। নিজের যে কত বড় ভুল করে বসে আছে সেটা হাড়ে হাড়ে বুঝতে থাকে। মন খারাপ লাগছে ইহানের কথা ভেবে, প্রচন্ড রাগ লাগছে নিজের প্রতি। সন্ধ্যা 7টার পর থেকে বারান্দায় বসে ইহানকে কল দিয়েই যাচ্ছে রায়া। বিকেলে এশাকে দিয়ে রায়ার ফোন আর চার্জারটা আনিয়ে দিয়েছিল ইরিনা বেগম। ছেলে আর ছেলের বউয়ের সংসারটা ঠিক করতে তিনি ভীষণ কর্মঠ। সন্ধ্যা থেকে 30 বারের বেশি কল করা হয়েছে রায়ার, কিন্তু ইহান ফোন তোলেনি। রায়ার ভীষণ মন খারাপ হচ্ছে। ইরিনা বেগমের কথাটা বারবার কানে বাজছে। সংসার জীবনে ভালো থাকতে হলে ভালোবেসে বিয়ে করা জরুরি না, বিয়ের পর সঙ্গীকে ভালোবাসা জরুরি। রায়া তার জীবনের কালো অধ্যায়ে সমস্তটা ঝেড়ে ফেলতে চাইছে। সাথে মানুষটা এগিয়ে এলে হয়তো সব নতুন করে শুরু করা সম্ভব হতো। ইরিনা বেগম রাতের খাবারের জন্য ডাকতে এসে রায়ার রুমে না পেয়ে বারান্দায় এসে দেখে রায়া ফোনটা পাশে রেখে বাহিরে তাকে কিছু একটা ভাবছে। ইরিনা বেগম কাঁধে হাত রাখতেই চমকে ওঠে রায়া। পেছনে তাকিয়ে ইরিনা বেগমকে দেখে মলিন একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ বড় মা, বলেন। কত বাজে দেখেছিস? খেতে হবে না? খেতে আয়। আমার খেতে ইচ্ছে করছে না বড় মা। হুম, এসব আমি একদম শুনবো না। আমি ভাত বাড়ছি গিয়ে, তুই এখনই আসবি, একদম দেরি করবি না। আর কালকে বাড়ি যাবি, বাবা রাগ করে আছে, তুই ভুল করেছিলি, তাই সব ঠিকঠাক করে নিতে হবে তো, তাই না? রায়া মাথা ঝাঁকায়। ইরিনা বেগম কিছু একটা ভেবে বলেন, একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার ছেলের মতো আর একটাও পাবি না। তুই শুধু এখন একটু পরিশ্রম করে ওকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়। একটা মেয়ে চাইলে পুরুষকে যা যাবার বানাতেও পারে, আর সংসারী পুরুষও বানাতে পারে। তুই আমার ছেলেকে তোর সুখের হাতিয়ার হিসেবে তৈরি করে নে। ইরিনা বেগম কথা শেষ করে চলে যায়। রায়া আরেকবার কল দিয়েই খেতে যাওয়ার কথা ভাবে। রায়ার ফোন কানে ধরে গ্রিলের রং তুলতে থাকে চিমটি দিয়ে। ফোন রিসিভ হতে চোখ খিচে বন্ধ করে নেয় রায়া। ওপাশের লোকটা কোনো সারা শব্দ না পেয়ে রায়া নিজেই বলে, কোথায় আপনি? ওপাশ থেকে উল্টো জবাব আসে, কেন, কি হয়েছে? প্রশ্নের জবাবে উত্তর দিতে হয়, উল্টো প্রশ্ন করছেন কেন? বিদেশিরা কি আপনাকে এটা শিখিয়েছে? ফোন করেছিস কেন সেটা বল। বাসায় আসেন। না, আমি সাজেক যাচ্ছি। আপনি কোথাও যাচ্ছেন না। বললাম তো যাচ্ছি, তুই আমার থেকে বেশি জানিস নাকি? আপনি নিয়ন ভাইয়ের সাথে ওনার বাড়িতেই আছেন, আমি জানি। আমি কাছে থাকলে তো তোর সমস্যা। এক্স বয়ফ্রেন্ডের জন্য সারাক্ষণ মনটা পুড়ে ছাই হয়ে যায় তোর। দূরেই তো আছি, ভালো থাকার কথা। বাসায় আসেন, চুমু খাবো। থাপ্পড় খাবি বেয়াদব মেয়ে। আপনার মতো অষ্টতে অষ্ট মিলিয়ে যে চুম্বন করা, ওটা দিব। বাসায় আসেন। টসটসে গালে পুরুষ মানুষের শক্ত হাতে যে থাপ্পড় দেয়া হয় সেটা দেবো একদম। আসবেন না বাসায়? না, ফোন রাখ। ইহান ফোন কেটে দিলে রায়া দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে বলে ওঠে, শাশুড়ি আম্মা, আপনার ছেলে বাসায় আসুক আগে, তারপর বুঝিয়ে দিব কত মরিচে কত ঝাল। আমি যেভাবে যে পরিস্থিতিতে তোকে ছুঁয়েছি, তোর অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসা চাপিয়ে দিয়েছি, এটা আমার ভুল। ভুল না, অন্যায় করেছি, আমি মেনে নিলাম। কিন্তু তুই
যেটা করতে চেয়েছিলি সেটা কি ছিল? তোর আর আমার কাজে কি কাটাকুটি করে মিলমিশ হওয়া যায়? ইহানের প্রশ্নের উত্তরে রায়া কিছু বলতে পারছে না, চুপচাপ বসে নীরবতা পালন করছে। আয়োজন করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষ প্রতারিত হওয়ার পর নতুন করে ভালোবাসতে ভয় পায়। আমি খুব বাজেভাবে প্রতারিত হয়েছি, খুব বাজেভাবে প্রতারিত হয়েছি, খুব বাজেভাবে। আমি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিচ্ছি, নিজেকে বদলে ফেলছি। আমার পৃথিবীতে আমার মানুষ বলতে একজনও নেই। এটাই কি বড় শিক্ষা না আমার জন্য? মানুষ মাত্রই তো। ইহান ধমকি সুরে বলে ওঠে, একদম এটাকে ভুল বলবি না। এটা অন্যায়, মাত্রাছাড়া অন্যায়। ক্ষমার অযোগ্য। আপাতত ক্ষমার বিষয়টা মাথায় আনতে চাইছি না। একাকিত্ব আমাকে গিলে খাচ্ছে, সঙ্গ প্রয়োজন। কিছু সময় মানুষের একাকিত্ব প্রয়োজন, নিজের ভুল বোঝার জন্য, নিজেকে চেনার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য একাকিত্ব প্রয়োজন। আমার প্রয়োজন আর অনুভব করেন না? নাকি মৃত্যু সম অপরাধ করার ফলে আমার প্রতি থাকা ভালোবাসা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, ভালোবাসতে ভুলে গিয়েছেন? একটা অন্যায় করার পর যতটুকু অপরাধ বোধ হওয়া প্রয়োজন তার চেয়ে অনেক হয়েছে এবং হচ্ছে। হতে থাকুক। একবার আসবেন না সামনে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে বলবেন না যে রায়া অনেক তো হলো, চল আবার শুরু করি? তুই বিয়ের পর প্রাক্তনের সাথে চলে যেতে চেয়েছিলি, তোর মনে হয় খুব তাড়াতাড়ি তুই ক্ষমা পাবি? রায়া কিছুক্ষণ নীরব থেকে আবার বলে ওঠে, মৃত্যুদণ্ড দেবেন? বেঁচে যেতাম। দম বন্ধ হয়ে আসে আমার, সময় সময় বাঁচার তাগিদে ছটফট করি। এসব আর করতে হতো না, এত অসম্মান নিয়ে বাঁচা যায় না। আপনি এটুকু চিন্তা করছেন না যে আপনার সাথে যদি এমন হতো যে আপনি কাউকে ভালোবাসেন আর বাড়ি থেকে আপনার অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে, হঠাৎ আগে সেই ভালোবাসার মানুষকে দেখলে হৃদয়টা লাফিয়ে উঠবেই। আমি কিছুতেই বলতে পারছি না যে আমার বউ অন্য কারোর সাথে। ইহান কথা বলতে গিয়ে থেমে যায়, নিজের বলা বাক্যটা কিছুতেই শেষ করতে পারে না, মুখ দিয়ে বের হয় না কথা। ইহানকে চুপ করে যেতে দেখে রায়া বলে ওঠে, মৃত্যু প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে ফেলে দেবেন না, এমন পরিস্থিতি তৈরি করবেন না প্লিজ, যেটায় ভুলের বা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে করতে নিজের মৃত্যু কামনা করতে হয়। মানুষের নিজের ভুল বুঝতে একটা ধাক্কাই যথেষ্ট। এই ধাক্কা আমার হাড় গোড় ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না। মানুষের মন থেকে যখন ভালো লাগা হারিয়ে যায় তখন ভালো থাকাটাও বিদায় নেয়, আর ভালো থাকা বিদায় নিলে মানুষ তখন মৃত্যুর সাথে বন্ধুত্ব করতে উদ্গ্রীব হয়ে ওঠে। ইহান তখনও চুপ করেই আছে। রায়া নিজেই কান্না করতে করতে আবার বলে, আমি কিন্তু যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে নিতাম। আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপ ফেলার আগেই সবটা জেনে গিয়েছিলাম। যেটা করতে চেয়েছিলাম সেটা চাওয়া পর্যন্ত, আর এটাই আমার অপরাধ। রায়া আর কথা বলতে পারছে না, কান্না করে তার নাক মুখ বন্ধ হয়ে আসছে, গলা থেকে কথা বের হচ্ছে না। রায়া ফোনটা কেটে পাশে রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। গোটা 4 সপ্তাহ পর ইহান রায়ার কল রিসিভ করেছিল। এই 4 সপ্তাহ রায়া প্রতিটা সেকেন্ড নিজেকে পুড়িয়ে নিজেকে খাঁটি করে তৈরি করেছে প্রতিনিয়ত। রায়ার কান্নার আওয়াজে দরজায় এসে নক করে ইরিনা বেগম। রায়া চোখ মুছে বিছানা থেকে নেমে দরজা খুলে দেয়। ইরিনা বেগম শাড়ির আঁচল 2 ভাঁজ করে কাঁধে তুলে নিয়ে রুমে প্রবেশ করেন। রায়াও ইরিনা বেগমের পিছে পিছে গিয়ে সামনে দাঁড়ায়। ইরিনা বেগম ইশারা করে বসতে বললেই রায়া বাধ্য মেয়ের মতো বসে পড়ে। কান্না করছিলি? ইরিনা বেগমের হঠাৎ করে প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় রায়া। ইরিনা বেগমের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে পারছে না। ইরিনা বেগম রায়ার কাছাকাছি গিয়ে বসে, এক হাত দিয়ে রায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, এই কয়েকদিনে তো কম কান্না করলি না, আর কত? আপনার ছেলে আমাকে ক্ষমা করবে না বড় মা। আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, অপরাধ করেছিস, কিন্তু আমি মেয়ে হিসেবে যেটুকু বুঝি, মেয়েদের মায়া অনেক গভীর, খুব বেশি ভালোবাসতে পারে। আর এই অতিরিক্ত ভালোবাসা যখন ভুল মানুষের প্রতি আসে তখন আরো কান্নার সীমা থাকে না। একটা মানুষের ভুল ঠিক করে নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য 1 মাস কম সময় না।
কান্না করে নে, যত ইচ্ছা আজ কান্না করে নে। এরপর আর কোনোদিন যদি তোকে কান্না করতে দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। কান্না করতে করতেই বলে, আপনার ছেলে আমাকে আর কোনোদিন ভালোবাসবে না বড় মা। আগে আপনার ছেলের ভালোবাসা অসহ্য লেগেছে, আর এখন তার ভালো না বাসা অসহ্য লাগছে। সব ঠিক হয়ে যাবে। ইহানকে বাসায় আসতে দে। পুরুষ মানুষকে ঠিক করে রাখতে নরম না, কঠোর হতে হয়। আমি সব সময় তোর পাশে আছি, শুধু আমার ছেলেকে একটু ভালোবাসিস। ইহান তোকে খুব ভালোবাসে, তাই তো এত কিছু সহ্য করে নিতে পারছে না, কষ্ট পাচ্ছে তোর মতোই। আমি নিজেকে নিজের ক্ষমা করতে পারছি না বড় মা। উনি কিভাবে ক্ষমা করবে? তবে গোটা একটা মাস আমার কাছে এক যুগ মনে হয়েছে। উনি দূরে থেকে কেন এত শাস্তি দিচ্ছে আমাকে? বাসায় এসে কি শাস্তি দেওয়া যায় না? আসবে, অপেক্ষা কর। এসেই শাস্তি দেবে না, সবকিছু ঠিক করে নেবে, দেখিস। এখন ঘুমিয়ে পড়। ঘড়িতে দেখ 1:30 বাজে। না খেয়ে ঘুমিয়ে নিজের কি অবস্থা করেছিস দেখেছিস একবারও? ঘুমাবো। অনেকদিন ঠিক মতো ঘুমাই না। আপনার ছেলে তো শান্তি দিচ্ছে না আমায়। আমি কিন্তু পুরানো রায়াকেই চাই, যে মিশুক প্রকৃতির, বেশি কথা বলতে পছন্দ করে, সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে, যার জীবনে মজাটাই সব। কথা দে আমাকে, তুই আর কান্না করবি না। কথা দিলাম বড় মা, খুব বেশি কষ্ট না হলে কান্না করব না। ঠিক আছে, এবার শুয়ে পড় তো দেখি। ইরিনা বেগম রায়াকে শুইয়ে দিয়ে রুমের লাইট বন্ধ করে রুম থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ভাবেন কবে যে সবকিছু ঠিকঠাক হবে। ইরিনা বেগম চলে গেলেও রায়া সারা রাত আর ঘুম হয় না। বিছানার এপাশ ওপাশ করতে করতেই সময় কেটে যায়। ফজরের আজান শুনে বিছানা ছেড়ে উঠে অজু করে নামাজটা আদায় করতে দাঁড়িয়ে যায়। সিজদাতে যেতেই যেন কান্না নির্দ্বিধায় ভেতর থেকে বেরিয়ে আসে। রায়া ঘুমোতে ঘুমোতে ভোরের আলো ফুটে যায়। দুপুরে রান্না বসিয়েছে ইরিনা বেগম। এশা রান্নার কাজে সাহায্য করছে। ইরিনা বেগম মাছ ভাজছে। ইহানের পছন্দের রান্নাগুলো প্রায় সবগুলোই শেষ করেছে তিনি। রান্নাঘরে একপাশে রাখা ফোনটা বেজে উঠতেই ইরিনা বেগমের মুখে হাসি ফুটে যায়। এশাকে ডেকে বলে, ঈশা, মা যা তো, দরজাটা খুলে দিয়ে আয়। এশার কলিং বেলের আওয়াজ না পেয়ে জিজ্ঞেস করে, কেন? কেউ তো আসেনি। রায়া আপুর মা চলে যাওয়ার পর তো আমি দরজা আটকে দিয়ে এসেছি। খুলে দেখ কে এসেছে। আমি তো কলিং বেলের আওয়াজ শুনলাম না, তুমি শুনেছ? বেশি কথা না বলে যা। আচ্ছা যাচ্ছে। বলেই এসে রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিতে চলে যায়। কিছুক্ষণ পর এশা দৌড়ে রান্নাঘরে এসে ইরিনা বেগমকে উচ্ছ্বাসের সাথে বলে, মা, ভাইয়া এসেছে। তুমি বুঝলে কি করে? ফোন দিয়েছিল। তুই যা তো, ছাদ থেকে ধুয়ে দেওয়া কাপড়গুলো নিয়ে আয়। অনেক রোদ বাহিরে, বেশিক্ষণ জামা কাপড় বাহিরে থাকলে রং নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাচ্ছে। ইরিনা বেগম রান্না করতে করতে আল্লাহকে ডাকতে থাকে, দোয়া করতে থাকে যেন এবার এতদিন পর ইহান আর রায়ার সাথে সবকিছু ঠিক হয়ে যায়। অনেক তো হলো ভুল বুঝে, ইগো নিয়ে, কষ্ট নিয়ে দূরে থাকা। ওরা দুজনে ভেতরে ভেতরে শক্ত সম্পর্ক তৈরি না করলে কেউই এসে তাদের আলাদা দিয়ে চলে যাবে। ইহান রুমে প্রবেশ করে দেখে রায়া তখনও বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ছোট বাচ্চা ছেলে মেয়ে যেমন সমস্ত বিছানা দখল নিয়ে ঘুমোয়, রায়াও ঠিক একইভাবে ঘুমাচ্ছে। ইহান নিজের ব্যাগটা রেখে রায়ার দিকে এগিয়ে গিয়ে মাথার পাশে বসে। প্রায় 1 মাস পরে এই মুখটা সে দেখে। মুখটা মলিন হয়ে যায় ইহানের। কি অবস্থা হয়েছে মায়ার। এই মেয়েটা রাতে তাকে কল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিল। ইহান মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা কি জানে তার কান্নার আওয়াজ বুকের ভেতর সবকিছু একদম তছনছ করে দেয়। ইহান আলতো করে রায়ার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। কপালে মুখে এলিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই রায়ার চোখ মেলে তাকায়। ইহানকে দেখে তার চোখ দুটো যেন আরো বড় আর গোল হয়ে যায়। চিৎকার দিয়ে বলে, আম্মা, ভূত! ইহান চকিতে রায়ার মুখ চেপে ধরে নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে ঈশা চুপ করতে বলতেই থাকে।
আমি তোকে কিছু করেছি? এমন চিৎকার দিয়েছিস কেন? আমি তোকে আদর করেছি, চুমু খেয়েছি, নাকি শক্ত হাতে থাপ্পড় মেরেছি? কোনটা? রায়া মাথা এপাশ ওপাশ নাড়াচ্ছে আর অস্পষ্ট আওয়াজ করে যাচ্ছে। ইহান রায়ের মুখ থেকে নিজের হাত সরিয়ে নেয়। রায়া উঠে বসে হাঁপাতে থাকে। ইহান বিছানার নিচ থেকে আলমারির চাবি নিয়ে রায়াকে দেখিয়ে বলে, আমি চাবি নিচ্ছিলাম আর তুই চিৎকার শুরু করে উঠেছিস বেয়াদব্বে। এই রুমে আমার ঘুমের সময় কেউ আসে না। এভাবে চোখ খুলে আপনাকে দেখে ভয় পেয়ে গেছি। তার উপর আপনি তো বাড়িতে ছিলেন না। দিন দুপুরে নিশ্চয়ই ভূত আসবে না, তাই না? আসতেও তো পারে, কিন্তু আপনি কখন আসলেন? এসব তোর জানতে হবে না। কার জানতে হবে? মানুষ জোগাড় করে নেব। বাড়িতে নিয়ে আসেন, বিষ খাইয়ে আগাছা সাফ করে ফেলবো। বেশি কথা বললে থাপড়িয়ে চোয়াল বাঁকা করে ফেলবো। এই গাল শুধু চুমু দেওয়ার জন্য, একটা চুমু দেন। ইহান রায়ের কাছ থেকে উঠে এসে আলমারির লক খুলতে খুলতে রায়ার আড়ালে হাসতে থাকে। মেয়েটা বড্ড বাজি। ইহান নিশ্চিত এই মেয়ের সাথে থাকলে রাগটা আর কিছুতেই ধরে রাখতে পারবে না। এমনিতেই রাতে কান্না করে মনটা গলিয়ে দিয়েছে। এতগুলো দিন নিজেকে কঠোর করে রেখেছিল, কিন্তু পুরো একটা মাস কথা না বলে ভালো না লাগ মাকে জানিয়ে তাড়াতাড়ি সুদূর ঢাকা থেকে চলে এসেছে। আপনাকে একটু জড়িয়ে ধরি। ইহান আলমারির সিক্রেট ড্রয়ার থেকে কিছু ইম্পর্টেন্ট কাগজ খুঁজছিল। এমন সময় রায়ার এমন আবদারজনিত গলা শুনে পিছনে ঘুরে তাকায়। ইহান আবার আলমারির দিকে তাকিয়ে উঁচু স্বরে বলে ওঠে, কি চাই এখানে? আপনাকে মানে? বাংলায় বললাম তো, বোঝেননি? আমি তোর সাথে এখানে প্রেম করতে আসিনি রায়া। আমার কাছাকাছি আসার চেষ্টাও করবি না। আমাকে আমার মতো থাকতে দে। আপনি আমার জন্য বাসায় আসেননি। তোর জন্য কেন আসবো? এখানে আমার প্রয়োজন ছিল বিধায় এসেছি। আমি জানি আপনি আমার জন্যই এসেছেন। চরিত্রহীন কোনো মেয়ের জায়গা নেই আমার জীবনে। ইহানের কথায় চোখ ঘোলাটে হয়ে যায় রায়ার। বুকের মধ্যে অদ্ভুত ব্যথা শুরু হয়। চারপাশ অন্ধকার হয়ে আসতে শুরু করে। একটা মানুষ যখন সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেবে, একটা মানুষের জন্য, শুধুমাত্র একটা মানুষের জন্য নিজে তার দিকে এগিয়ে যাবে, সেই মানুষটাই বোধহয় ছেড়ে যাওয়ার সাহস দেখায়। অপ্রিয় থেকে অপ্রিয়, আমার প্রিয় থেকে অচেনা হওয়ার পথ বুঝি এমনই হয়। রায়ার চোখ টলমল করছিল। রায়ার কোনো সারা শব্দ না পেয়ে ইহান পিছন ফিরে তাকায়। রায়ার চোখের পলক ফেলতেই দুফোঁটা পানি গড়িয়ে বেরিয়ে পড়েছে। রায়া ইহানের দিকে অনিমেষ তাকিয়ে আছে। ভারী গলায় বলে ওঠে, সবকিছু এভাবেই শেষ হয়ে যাবে। সত্যি সত্যি আপনি আমার সাথে এমন করলে আমার বেঁচে থাকার শেষ আশাটুকুও যে সলতেহীন মোমবাতির আলোর মতো নিভে যাবে। রায়া প্লিজ, আমার এসব আর শুনতে ইচ্ছে করছে না। মানুষ তো ফাঁসির আসামিকেও ভালোবাসে, তার জন্য কষ্ট হয়। আমার জন্য আপনার একটুও কষ্ট হয় না? আর একটু ভালোবাসেন না? ইহান কোনো জবাব দেয় না। নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিছানার ওপরে চলে যায়। রায়া কিছুক্ষণ স্থির থেকে সেখান থেকে বাহিরে চলে যায়। রায়া চলে যেতে ইহান দৌড়ে এসে দরজায় উকি দিয়ে দেখে রায়া চোখ মুখ মুছছে। মুছতে মুছতে রান্নাঘরের দিকে যাচ্ছে। নিজের দুই কোমরে দুই হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবতে থাকে, এভাবে আর কতক্ষণ? নিজের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য এত আহাজারি করছে, আর সে কিনা প্রতিশোধ নিচ্ছে। রায় তো রাতে ঠিকই বলেছিল, সে অন্যায়ের কথা ভেবেছিল ঠিকই, কিন্তু আসল কাহিনী বুঝতে পেরে পিছিয়ে এসেছিল তো। ইহান বিড়বিড়িয়ে বলে উঠল, এই মেয়ের থেকে কি আর দূরে থাকা সম্ভব হবে? বুকে জড়িয়ে নেওয়ার জন্য বুকটা তো আনচান করছে। মরুভূমিতে এক ফোঁটা পানির জন্য মানুষ যেমন তৃষ্ণার্ত থাকে, আমিও তেমন রায়া নামক পিপাসায় কাতর হয়ে আছি। রায়া রান্নাঘরে গিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার ছেলে আমাকে সত্যি আর ভালোবাসে না বড় মা। আমি কি করব এখন? ইরিনা বেগম হাতের চামচটা ধুয়ে রাখতে রাখতে বলল, কে বলেছে তোকে? আপনার ছেলের কথায় বোঝা যায়। ইহান নিজে মুখে বলেছে? না, তা বলেনি। তাহলে তোর এত কিছু ভাবতে হবে না। তুই আবার কান্না করছিস? আমাকে না কথা দিয়েছিলি? আপনার ছেলে বাজে ব্যবহার করেছে আমার সাথে। ওকে আমি দেখে নেব। তুই যা, ফ্রেশ হয়ে আয়, আজ সবাই একসাথে খেতে বসবো। কালকে আমাকে তাড়াতাড়ি রেখে দিও। আজ রাতে ঘুম হয়নি, সকালে ঘুমিয়েছি জন্য দেরি হয়ে গেছে।
আচ্ছা ডাকবো, এখন যা। রায়া রান্নাঘর থেকে চলে গেল। ইরিনা বেগম মনে মনে বললেন, আমার ছেলেটা যে তোর কান্না আর সহ্য করতে না পেরে চলে এসেছে তোর কাছে, এইটুকু বুঝলি না?